হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কুশল মঙ্গলে আছেন। আপনারা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমাদের এই আয়োজন। আজকে আমরা আছি ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভুর সাথে, যিনি আয়ুর্বেদ আচার্য এবং আয়ুর্বেদের একজন বৈদ্য ডক্টর। উনার সাথে আমরা আগেও বেশ কয়েকটা এপিসোড আলোচনা করেছি, আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করেছিলেন। তো আজকের যে মূল বিষয় থাকবে সেটি হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস, নাকি? কদিন ধরে আমার সমস্যা করছিল আসলে এই গ্যাসে, একটু সত্যি কথা এই বুকের নিচে একটু ব্যথা করছিল খুব প্রচন্ড। এই জন্য আমরা আসলে আজকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি বললাম যে না, গ্যাস নিয়ে আলোচনা হোক, যেহেতু আমার সমস্যা হচ্ছে এখন গ্যাসটা বা এই গ্যাসের ব্যথা, ব্যথা বুকের তল পেটের এখানে বুকের নিচটা এক করে এমন ব্যথা, অবস্থা খারাপ। এটা নিয়ে আলোচনা করা যাক। তো প্রভু, আপনাকে স্বাগতম, ধন্যবাদ প্রথমত আমাদের গুরুত্বপূর্ণ আপনি গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো এবার বলুন, গ্যাস নিয়ে কি বলবেন? আসলে গ্যাসটা কি, বা এটা আয়ুর্বেদের ভাষায় কি বলা হয়? হরে কৃষ্ণ। সবাইকে আমাদের এই আলোচনায় স্বাগত এবং প্রভুকেও অনেক ধন্যবাদ। এটা একটা বার্নিং প্রবলেম বলা যেতে পারে, এই যে অ্যাসিডিটি যেটা বললেন। হ্যাঁ, প্রায় প্রতিটি বাঙালি কম বেশি আমরা এই সমস্যায় জর্জরিত এবং ভুগছি আমরা। তো এই অ্যাসিডিটি, এই যে টার্মটা, এটা তো একটা বিদেশি ইংরেজি ভাষার টার্ম। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে অম্লপিত্ত, এই রোগটার নাম অম্লপিত্ত। তো এই রোগটা কি কারণে হয় এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা সেই রোগের প্রতিষেধক বা তার প্রতিকার কিভাবে করা যায় সেগুলো আমরা উপায় খুঁজে বের করতে পারবো। তো আহারের ব্যাপারে আমরা আগে আপনার বিভিন্ন অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি। তো সুস্থ অবস্থায় হোক বা আতুর অবস্থা মানে হচ্ছে রোগগ্রস্ত অবস্থা, যে অবস্থাতেই থাকুক না কেন, মানুষের সমস্ত অবস্থাতেই শাস্ত্র নির্দেশ হলো পরিমিত ভোজী হতে হবে আমাদেরকে, অর্থাৎ পরিমিত আহার করতে হবে। এই পরিমিত আহারই আমাদের জঠরাগ্নি, যেটা আমাদের আহারকে পাক করায়, সেই জঠরাগ্নিকে আরো সবল করে, তার ফলে আমাদের হজম ক্ষমতা এগুলো স্বাভাবিক থাকে। তো আমরা যখন পরিমিত আহার করি তখন কিন্তু আমাদের এই ধরনের কোনো এই অম্লপিত্ত বলুন বা অ্যাসিডিটি, গ্যাস, এই সমস্যাগুলো কিন্তু থাকে না। সমস্যা তখনই হয় যখন আমাদের আহার পরিমিত হয় না, পরিমাণটা ঠিক থাকে না, আমরা অতিরিক্ত আহার করে ফেলি বা কম আহার করি। তো স্বাভাবিকভাবেই এর পরের আপনার নিশ্চয়ই প্রশ্ন করবে, তাহলে কি কি কারণে অম্লপিত্ত রোগটা হতে পারে। হ্যাঁ, কি প্রভু, তাই তো নাকি? সাধারণত আমাদের যে লাইফস্টাইলটা আছে, লাইফস্টাইলের মধ্যে খাবার দাবার যেটা আছে, তো এখানে এই অ্যাসিডিটি বা অম্লপিত্ত যেটার কারণটা মূলত যদি না জানি আমরা, তাহলে তো এটা কিভাবে নির্মূল করতে পারি? মানে আমরা কারণ জানি না, আমরা ঔষধ জানি। আমরা জানি ট্যাবলেট, একটা কিছু হলে একটা ট্যাবলেট খাও, এই ট্যাবলেট ওই ট্যাবলেট, ব্যথানাশক ট্যাবলেট, এটা আমরা জানি। কোন রোগে কোন, মানে সবাই এক একজন দেখি আমরা এত এক্সপার্ট, মানে রোগ হতে হতে এত এক্সপার্ট হয়ে গেছে। ওই সমস্যা এই ট্যাবলেট খাও, ওই সমস্যা ওই ট্যাবলেট, ট্যাবলেটের নাম বলে দেওয়ার জন্য এক্সপার্ট সবাই, সাধারণ লোক। একদম ঠিক কথা বলেছেন প্রভু। মানে আমরা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, পাউডার, মানে এই আয়ুর্বেদ চিকিৎসা মানে এই কিছু দুটো চারটে লিখে দিন আর আমরা খেয়ে সুস্থ হয়ে যাব, এটাই যেন একটা মানসিকতা আমাদের এসে গেছে, এটা আমরা লক্ষ্য করছি। তো এটা ঠিক নয়। আয়ুর্বেদ রোগের প্রথম চিকিৎসা, যে কোনো রোগের প্রথম চিকিৎসার হচ্ছে সেই আমাদের জানতে হবে রোগটা কি কি কারণে হয়। ঠিক আছে, রোগের নিদান, এই নিদান পরিবর্জন হচ্ছে, নিদান বর্জন করা, যে যে কারণে রোগটা হচ্ছে সেগুলো এড়িয়ে চলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাহলে আমার এই রোগটাই হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে অম্লপিত্ত রোগের আমরা কিছু কারণ শাস্ত্র থেকে আমরা তুলে ধরবো। তো প্রথমেই বলতে হয় তিনটে শব্দ আমাদের ব্যবহার করব আমরা, যেটা শাস্ত্রে উল্লেখ করা আছে। একটা হচ্ছে সমাসন, একটা হচ্ছে বিষমাসন, আর একটা হচ্ছে অধ্যাসন।
এই তিনটে শব্দের মধ্যেই আমরা ব্যাখ্যা করলেই বুঝতে পারবো অম্লপিত্ত রোগের কারণটা একদম এক্স্যাক্টলি কি। সমাসন হচ্ছে যে যে জিনিসগুলো খেলে আমরা বা যে যে জিনিসগুলো আহার করলে আমরা অম্লপিত্ত রোগ থেকে দূরে থাকতে পারবো সেগুলোকে বলা হয় সেই রোগের পথ্য। আর অপথ্য হচ্ছে যে 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 জিনিসগুলো খেলে সেই রোগটাকে বাড়িয়ে দেয়। তো সমাসন হচ্ছে পথ্য এবং অপথ্য যখন আমরা মিলিয়ে একসঙ্গে খাবো, পথ্য থাকবে অপথ্যও থাকবে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো ভালো করে। আমরা প্রত্যেকেই জানি যে ফুলকপি, বাঁধাকপি এই ধরনের জিনিসগুলো আমাদের কিন্তু সহজে হজম হয় না। দেখবেন ফুলকপির তরকারি খেলে অনেকক্ষণ পর্যন্ত সেই ফুলকপির ঢেকুরি যেন উদ্গার যেটা বলি আমরা, সেই ফুলকপির উদ্গার হতে থাকছে বহুক্ষণ ধরে। তা আমরা আগেও আপনাদের এই চ্যানেলে এসে আমরা বলেছিলাম যে আগেকার খাবারের উদ্গার আসছে মানে আগের খাবারটা আমার হজম হয়নি, জীর্ণ হয়নি এখনো, ঠিক আছে? দর্শকদের নিশ্চয়ই মনে থাকবে এই ব্যাপারটা। তো ফুলকপি কিন্তু সেই রকম একটা গুরুপাক জিনিস। আবার শাস্ত্রে বলা আছে কিছু মশলা যেমন হলুদ, জিরা, ধনে, এগুলো কিন্তু পথ্য আহার, পথ্য, এগুলো আমাদের পক্ষে উপকারী। এই হলুদ, জিরে বা ধনে এগুলো দিয়ে যখন আমরা ফুলকপি, বাঁধাকপির মতো এরকম একটা গুরুপাক তৈরি করছি, তাহলে সেই আহারটা আমাদের হচ্ছে পথ্য অপথ্য মিশিয়ে, তখন কিন্তু এই গুরুপাক বহুক্ষণ লাগছে হজম হতে বা জীর্ণ হতে। কিন্তু দেখা যাবে পরবর্তী খাবারের টাইম, আহারের টাইম চলে এসছে আমাদের, অথচ আগের ভেঁকুর উঠছে, উদ্গার, ফুলকপির আসছে, মানে আগের খাবারটা জীর্ণ হয়। অথচ বাড়ির সবাই খেতে ডাকছে, আমাকে খেতে বসে পড়তে হচ্ছে। তার ফলে আগের খাবারটা হজম না হয়ে আবার আমরা খাবার চাপিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় অধ্যশন। অধ্যশন কথাটার অর্থ হচ্ছে আহার জীর্ণ হওয়ার আগেই পুনরায় আহার করা। আর বিষমোষণ বলে একটা আমরা শব্দ ব্যবহার করলাম, সেটা তাহলে কি? বিষমোষণ হচ্ছে একটা চাপিয়ে দেয় নাকি? একদম এক্স্যাক্টলি। তাহলে এর ফলে অম্লপিত্ত, অ্যাসিডিটি হবে। আমাদের খাবারের সময় চলে এসছে, বা আমাদের মায়াপুরে দেখা যায় ব্রহ্মচারী কিচেনে একটা নির্দিষ্ট সময়, ঘন্টা পড়ে গেল মানে সেখানে যেতে হবে। কোন ব্রহ্মচারী দেখা যাচ্ছে বা ভক্তের দেখা যাচ্ছে আমার আগে খাবার জীর্ণ হয়নি, মানে খিদেই হয়নি, কিন্তু আমাকে ওই তারপরে গেলে আর প্রসাদ পাবো না, আমাকে ওই সময় খেতে হবে, মানে চাপিয়ে দেওয়া, যেটা আপনি বললেন। আর বিষমোষণটা হচ্ছে তিনটে বিষয়কে নিয়ে। একটা হচ্ছে অসময়ে ভোজন করা, কোনো সময় ঠিক নেই, যখন তখন। হ্যাঁ, এমনই এখন সিডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে মানুষের, যে মানে কখন ব্রেকফাস্ট, কোনোদিন আজ একরকম টাইমে ব্রেকফাস্ট, কালকে একরকম অন্য টাইমে, লাঞ্চ, ডিনার, কোনোটারই নির্দিষ্ট কোনো সময় নেই। তো অসময়ে ভোজন, অল্প মাত্রায় ভোজন এবং অতিরিক্ত মাত্রায় ভোজন, এটাকে বলা হয় বিষমাসন। এই তিনটেও কিন্তু অম্লপিত্ত বা অ্যাসিডিটির কারণ। এছাড়া শাস্ত্রে বলা আছে যে মিলিতভাবে ক্ষীর এবং মৎস্য আদি এগুলো ভোজন। যেহেতু আমাদের চ্যানেল শুধুই যে ইসকন ভক্তদের কে অবগত করানোর জন্য আমরা জানাচ্ছি তা তো নয়, সাধারণ মানুষ যারা ধরুন আমিষ আহারও করেন, তাদের ক্ষেত্রে এটা জানা জরুরি যে মিলিতভাবে ক্ষীর বা দুধের কোনো প্রোডাক্ট, তার সঙ্গে যদি আমরা মৎস্য আহার করি, সেটা কিন্তু বিরুদ্ধ ভোজন হয়, এবং সেটা মানে দোষকে প্রকোপিত করে আমাদের যে স্রোত সমূহ আছে, যে চ্যানেলগুলো আছে শরীরের, তাকে অবরুদ্ধ করে অ্যাসিডিটি তৈরি করে বা অম্লপিত্তের রোগের সৃষ্টি করছে। এছাড়া অন্য কারণ, খুব সাধারণ কারণ, অতিরিক্ত তেল, ঝাল, মশলাদার খাবার, যেগুলো আমাদের পিত্তকে প্রকোপিত করে, পিত্তকে বাড়িয়ে দেয়। অতিরিক্ত তেল, ঝাল, মশলাদার খাবার খাওয়ার অভ্যাস এখন মানুষের মধ্যে প্রবণতা স্বাভাবিক দেখা যাচ্ছে, এটাও একটা কারণ অম্লপিত্তের। আর দীর্ঘক্ষণ অনাহারে থাকা, কাজের চাপ এমনই, আমি হয়তো সকালে অল্প পরিমাণে কিছু খাবার খেয়েছি, আমার দুপুরবেলা একটা বা দুটোর সময় লাঞ্চ করার টাইম, কিন্তু 4টে বেজে গেছে, আমি খাবার সময় পাই না। দীর্ঘক্ষণ এই অনাহারে থাকা, এটা একটা রুটিন হ্যাবিটে, অভ্যাসে চলে আসে, এটাও অম্লপিত্তের কারণ। তো এইরকম বিভিন্ন কারণ যেগুলো আমাদের হয়েই থাকে, কাজের চাপে বলুন, প্রফেশনাল বিভিন্ন বলুন, আমরা এই সমস্যাগুলি এসে থাকে, যার ফলে নিয়মিত সময় ঠিকঠাক আমরা আহার করতে পারি না, অতিরিক্ত ভোজন করে ফেলি, কখন খুব ক্ষুধা লেগে গেলে অতিরিক্ত ভোজন করি, কখন দেখা গেল খাবার পাওয়া যাচ্ছে না বা সময় পাওয়া যাচ্ছে না, অনাহারে থাকা।
এই ধরনের এই অভ্যাসের ফলগুলোই হচ্ছে অম্লপিত্তের কারণ বলে শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, তো এখন কি সমাধান আছে? এটা তো আপনি যে কথাগুলি বললেন এটা তো আছেই আমাদের দৈনন্দিন জীবনে, চলছে এরকম রুটিন, এরকম ব্যাপার। তো এখন কি করা যায়? ইনস্ট্যান্ট সলিউশন কি আর লং টার্ম সলিউশন কি? দেখুন, সলিউশনে যাওয়ার আগে সেই ব্যক্তিকে বুঝতে হবে যে আমার অম্লপিত্ত বা এই অ্যাসিডিটি হচ্ছে, হ্যাঁ, ইনডাইজেশন বা অ্যাসিডিটি, হজমের প্রবলেমটা হচ্ছে, তার কিছু লক্ষণ রোগী যিনি এই সমস্যাগুলো যার হচ্ছে তিনি কিছু লক্ষণ উপলব্ধি করবেন। তা আগে জানা দরকার যে অম্লপিত্ত রোগের লক্ষণগুলো মানে কি কি। আমরা যে যে অন্ন আমরা আহার করেছি সেটা পাক হচ্ছে না, প্রথম লক্ষণ এটাই। তার লক্ষণগুলো আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি যে সেই অম্ল উদ্গার বা আগের খাবারের যে মানে ঢেকুর উঠবে, আগের খাবার যদি কোনো দুর্গন্ধযুক্ত বা আগের খাবারের যে গন্ধটা সেটা যদি না থাকে আমাদের আহারে, তাহলে দেখা যাবে বুঝতে পারবো যে এই খাবারটা হজম হয়েছে বা জীর্ণ হয়েছে। জীর্ণ হওয়ার না হলে আমরা মানে বুঝতে পারবো যে আমার এটা অপরিপক্ক অন্নরস থেকে গেছে, তার ফলে আমার অম্লপিত্ত আসছে বা অ্যাসিডিটি আসছে। অ্যাসিডিটির কিছু লক্ষণ আছে যেগুলো আমরা খুবই মানে লক্ষ্য করে থাকি আমাদের ক্লিনিকে। ক্লান্তি বোধ করে, প্রচন্ড ক্লান্ত থাকে সেই রোগী, একটা সবসময় যেন বমি বমি ভাব থাকে, তিক্ত তেতো এবং অম্ল উদ্গার ঢেকুর হয় সবসময়, বুক গলা জ্বালা মানে জ্বালা করে। এগুলো একদম কমন সিমটম যেগুলো আমরা ক্লিনিকে পেয়ে থাকি, মানুষ মানে রোগীরা এসে বলে থাকে। অতিরিক্ত অরুচি, খাবার দেখলে কোনো মানে অরুচি, কোনো রুচি থাকছে না, খাবার টেস্ট পাচ্ছে না, হ্যাঁ, এমনকি বমি পর্যন্ত হয়ে যাওয়া, তেতো বমির সঙ্গে তেতো জলের মতো বেরোচ্ছে বা একদম টক জলের মতো, মানে রোগীরা এসে বলে ডাক্তারবাবু তেঁতুল গোলা জলের মতো বমি হয়ে গেল, এইরকম ইয়েটা। এবং কণ্ঠ, গলা, পেটের বিভিন্ন অংশে অসম্ভব জ্বালা, তার সঙ্গে কিছু আরো সিমটম থাকে, অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন শাস্ত্রে বলা আছে শিরোবেদনা, মাথার যন্ত্রণা হওয়া, ঘাট থেকে মাথা অসহ্য যন্ত্রণা, হ্যাঁ। এবং কিছু রোগীর হয়তো অন্য সেরকম বুক জ্বালা গলা জ্বালা নেই, কিন্তু তারা এসে আমাদের কাছে প্রেজেন্ট করে যে তাদের সিমটম গুলো যে হাতে পায়ে অসম্ভব জ্বালা। সেটা থেকেও কিন্তু মানে আমাদের বুঝে নিতে হয় যে হ্যাঁ, এনার পিত্ত অতিরিক্ত পরিমাণে প্রকোপিত হয়েছে এবং তার ফলে অ্যাসিডিটি হচ্ছে। হাতে পায়ে জ্বালা থেকে অনেক সময় রোগী বুঝতে পারে না, কিন্তু রোগীকে মানে বুঝে নিতে হবে যে হাত পায়ে জ্বালা এটাও একটা অম্লপিত্তের লক্ষণ। এই লক্ষণগুলো যখন দেখা যাবে তখন আমরা চিকিৎসা প্রয়োগ করব। যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ইমিডিয়েট সলিউশন বা একটা, দেখুন লং টার্ম ভালো থাকার রাস্তা হচ্ছে নিয়ম মেনে চলা, যেটা আমরা বললাম যে নিদানগুলোকে বর্জন করতে হবে। যে কারণগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, সে কারণগুলো আমাদের বর্জন করতে হবে, এড়িয়ে চলতে হবে। একটা নিয়মানুবর্তী হয়ে একটা সঠিক সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার আমাদের করতে হবে। এই ব্যাপার এটা হচ্ছে দীর্ঘদিন মেনে চললে ধীরে ধীরে দেখা যাবে যে আমাদের অম্লপিত্ত রোগটা অনেকটাই আমরা কন্ট্রোলে আনতে পেরেছি। কিন্তু যখন পেশেন্ট ইমিডিয়েট এফেক্টে আসছে আমাদের কাছে, যে প্রচন্ড হারে গলা বুক জ্বালা করছে, মুখ তেতো টক টক ভাব বা বমি হচ্ছে, তখন অম্লপিত্ত রোগীর ক্ষেত্রে প্রথমেই আমাদের বমন করাতে হবে, পেশেন্টকে বমি করাতে হবে। কারণ এই যে অম্ল অতিরিক্ত ভেতরে যে মানে সঞ্চয় হয়েছে সেটাকে বের করে দিতে হবে, শোধন করাতে হবে সেইগুলোকে বের করে দেওয়ার মাধ্যমে। তো বমন কি দিয়ে করাবো? আমাদের আয়ুর্বেদ সংগ্রহ গ্রন্থ থেকে আমরা জানতে পারি, অষ্টাঙ্গ হৃদয়ে বলা আছে। তো আমরা আজকের এই চিকিৎসা পদ্ধতি এটা মূলত আয়ুর্বেদ সংগ্রহ গ্রন্থ থেকেই আমরা রাখছি। তো সেখানে বলা আছে যে পলতা পাতা এবং নিম ছালকে ফুটিয়ে কাঠ তৈরি করতে হবে। মানে যে দুটো জিনিসকে আমরা বললাম, পলতা পাতা, হ্যাঁ
পলতা পাতাটা কি? কি বলছেন প্রভু? পলতা পাতাটা কি? পলতা পাতা, হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারলাম না, কি পলতা পাতা কোনটা বললেন? এই যে পটলের যে পাতা ইয়ে হয় না, পলতা পাতার আমরা মানে ইয়ে করে বড়া খাই, পলতা বড়া খাই না, পটলের যে পাতা, পটলের পাতা, হ্যাঁ, এবং নিম ছাল, এই দুটো জিনিসকে ফোটাতে হবে জলের সঙ্গে ফুটিয়ে, সেটাকে ফুটিয়ে বেশ গাঢ় হলে কাঠ তৈরি হয়। সেই কাঠটাকে মধু এবং সৈন্দব লবণ দিয়ে প্রক্ষেপ দিতে হবে, মেশাতে হবে ভালো করে, এবং রোগীকে সেইটা পান করাতে হবে, পান করিয়ে বমন করাতে হবে। এই বমন করানোর ফলে যে এই যে জ্বালা জ্বালা যে ভাবটা, যে অ্যাসিডটা মানে ভেতরে যেটা দোষ প্রকোপিত হয়ে যে বিষের সঞ্চার হয়েছিল, সেই বিষ জিনিসটা বাইরে বেরিয়ে আসবে। এই রোগে বমন করানোর পর আয়ুর্বেদ সংগ্রহ গ্রন্থে বলা হয়েছে যে রোগীকে বিরেচন দ্রব্য দিয়ে শোধন ক্রিয়া করাতে হবে। বিরেচন, এই বিরেচনটা কি দিয়ে করতে হবে? মধু এবং আমলকির রসের সাথে, হ্যাঁ, তেওরি বলে একটা হার্বস আছে, পাওয়া যায়, ইজি অ্যাভেলেবল, চূর্ণ ফর্মেই পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়। সেই তেওরি চূর্ণকে প্রয়োগ করতে হবে। তেওরি চূর্ণ কি করাবে? অধোভাগ দিয়ে, শরীরের নিম্ন ভাগ দিয়ে, মলদ্বার দিয়ে, হ্যাঁ, সেই অতিরিক্ত যে বিষ দ্রব্য, অপরিপক্ক যে অন্ন রস, হ্যাঁ, যেটা আমার শরীরে দাহ বা জ্বালা উৎপন্ন করছিল, একটা বা অম্লের সৃষ্টি করছিল, সেইটাকে বের করে দেবে। তাহলে প্রথম হলো ঊর্ধ্ব মার্গ দিয়ে, ওপর দিয়ে বমনের মাধ্যমে, তারপর বিরেচনের মাধ্যমে। এটা কিন্তু খুব সহজেই যে কোনো পঞ্চকর্ম ক্লিনিকে যেতে হবে তা নয়, এই জিনিসগুলো সংগ্রহ করে রোগী কিন্তু নিজের বাড়িতেও সেগুলো প্রয়োগ করতে পারে। এবার অনেক সময় আমরা দেখি বহু মানুষ আছে এমন অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে, যে শরীরে বলছে ডাক্তারবাবু আমার শরীরে মনে হচ্ছে আগুন জ্বলছে, এত তাপ। হ্যাঁ, তাহলে এই ধরনের রোগীকে আমরা যদি ক্লিনিকে জাস্ট প্রেসক্রিপশনে দুটো ওষুধ লিখে দিলাম, ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ, আর আমরা আশা করলাম যে তার অম্লপিত্ত রোগটা মানে নাশ হবে, কখনোই হবে না। এই যে দুটো পদ্ধতি আমরা আলোচনা করলাম, বমন এবং বিরেচন, তাকে অবশ্যই প্রথমে দিতে হবে। বমন বিরেচনের মাধ্যমে তাকে শোধন করার পর তারপরে এবার আমরা ওষুধের দিকে যাব, তবে ওষুধ কিন্তু কাজ করবে। না হলে যে চ্যানেলগুলো শরীরের আছে, যে স্রোত সমূহ আছে, আয়ুর্বেদে বলা হয় স্রোত, সেই স্রোত চ্যানেলগুলো কিন্তু অবরুদ্ধ হয়ে যায়, স্রোত মার্গগুলো অবরুদ্ধ হয়ে যায়। তার ফলে ওষুধ আমরা যত জোরালো ওষুধই দিই না কেন, সেই যে ব্লক হয়ে যাচ্ছে অবরুদ্ধ স্রোত মার্গগুলোকে, সেই ওষুধ মানে সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, এবং ওষুধের ক্রিয়া মানে সেই রেজাল্ট আমরা পেতে পারবো। কাজে যখন অতিরিক্ত হাইপার অ্যাসিডিটির জন্য পেশেন্ট আমাদের কাছে এই সিমটম গুলো নিয়ে আসছে, যে দেহে অতিরিক্ত জ্বালা, সারা শরীরে, পেটে, বুকে, গলায়, হ্যাঁ, যেন জ্বলছে সারা শরীর, যেন মনে হচ্ছে আগুন জ্বলছে, এরকম একটা ইয়ে নিয়ে, তখন তাকে অবশ্যই বমন বিরেচন করে তাকে শুদ্ধ করে তারপরে ওষুধের প্রয়োগ করতে হবে। এছাড়া চিকিৎসার অঙ্গ হিসেবে আমাদের খাদ্যের মধ্যে যে অতিরিক্ত লবণ বা কটু জিনিস, অম্ল জাতীয় জিনিস, এই জিনিসগুলো, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেল মশলা, এগুলো ব্যবহার কমাতে হবে। আর একটা খুব সুন্দর, যেটা আমরা খুব সহজেই যে কোনো মানুষ বাড়িতে আমরা প্রয়োগ করতে পারি, একটা টোটকা বলা যেতে পারে, যে রোগী, অম্লপিত্তের রোগী চিনি এবং মধু, এই দুটো জিনিসকে, খই আছে না, খইকে গুঁড়ো করে তার সঙ্গে মিশিয়ে কিন্তু গ্রহণ করতে পারে, খুব ভালো কাজ করে অম্লপিত্তের ইয়েতে। ঠিক আছে, এইগুলো প্রয়োগ করা যেতে পারে। এছাড়া বলা আছে, আয়ুর্বেদ সংগ্রহ থেকে আমরা পেয়েছি যে বাসক সাথে কিছু জিনিসকে মেশাতে বলা হয়েছে, দারুচিনি, এলাচ, তেজপাতাকে চূর্ণ করে মানে গ্রাইন্ড করে মানে পাউডার ফর্মে, এবং মধু। তাহলে কি কি হলো? বাসক এবং আমলকির সাথে দারচিনি, এলাচ, তেজপাতার চূর্ণ এবং মধু দিয়ে রোগীকে পান করানো। এই পান করানোর কিছুক্ষণ, আধ ঘন্টা পরে, 15 মিনিট বা আধ ঘন্টা পরে যদি রোগীকে আমরা মুদগো জুস পান করাতে পারি অনুপান হিসেবে। অনুপান মানে যেটা পরে ওষুধের পরে পান মানে দেওয়া হয়,
মুদগো জুসটা কি বলেছিলাম প্রভু, আপনার মনে আছে? আমরা আগের আলোচনায় অগ্নিবল বৃদ্ধিকারক হিসেবে মুগ ডালের উপরের যে পাতলা অংশটা, তাহলে আমরা যে এই যে প্রিপারেশনটা করালাম, এটা একটা পড়া ধরাও হয়ে যাচ্ছে। মানে যারা দর্শক আছে আপনার মাধ্যমে তারা আবার একটা ঝালিয়ে নিতে পারবে। তো মুদগো জুস, মুগ ডালের জুসকে তারপরে আমরা অনুপান হিসেবে দিতে পারি। প্রথমে বললাম ওই বাসক আর আমলকির সাথে যে জিনিসগুলো মেশাতে, হ্যাঁ, এইগুলোকে রোগীকে পান করিয়ে তারপরে অনুপান হিসেবে, অনুপান মানে পরে পান করানো হিসেবে এই মুগ ডালের উপরের অংশটা, পাতলা অংশটা পান করাতে পারে। তাহলে কিন্তু অম্লপিত্ত নাশ হয়, শাস্ত্র বলছে। এরপরে যেগুলো আছে শাস্ত্রের বিভিন্ন রকম ওষুধের কথা বলা আছে, তবে যে ওষুধগুলো আমরা ব্যবহারিক ক্ষেত্রে বেশি প্রয়োগ করি, হ্যাঁ, সেগুলো হচ্ছে সৌভাগ্য শুনকি মোদক। যারা দর্শক আছেন তারা সংগ্রহ করতে পারেন, এই নামে ওষুধ বাজারে পাওয়া যায়, ভালো আয়ুর্বেদিক শাস্ত্রীয় ওষুধ যেখানে পাওয়া যায়। সৌভাগ্য শুনকি মোদক, অম্লপিত্তান্তক মোদক এবং অম্লপিত্তান্তক রস, হ্যাঁ, অভ্র রসায়ন, জিরকাদ্য ঘৃতম। জিরকাদ্য ঘৃতমটা কালো জিরে এবং ধনেকে, হ্যাঁ, জলের সঙ্গে পাক করে একটা তৈরি করা হয়, যার ফলে অম্লপিত্তের কিছু সিমটম যেমন অরুচি, অগ্নিমান্দ বা বমি বমি ভাব, এগুলো খুব সুন্দর মানে দূরীভূত হয়, দূর হয়। ঠিক আছে, এইগুলো মোটামুটি চিকিৎসা অনেক বিস্তারিত আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দৈনন্দিন জীবনে বাড়িতে আমরা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক জিনিসগুলো পাই না, অ্যাভেলেবেল হয় না। কিন্তু তাৎক্ষণিক ভাবে কি করা উচিত, তাৎক্ষণিক ভাবে কি করা উচিত যদি কিছু একটা বলেন যে আমার এখন ব্যথা করছে, তাৎক্ষণিক কি রিলিফ হতে পারে? দেখুন, তাৎক্ষণিক বলতে তাৎক্ষণিক রিলিফ কিন্তু আমরা যেটা প্রথমেই মানে অম্লপিত্ত রোগের চিকিৎসার প্রথম যেটা বললাম, বমন করালেই কিন্তু পেশেন্ট ইমিডিয়েট একটা রিলিফ পাবে। সেই যে জ্বালাটা ভেতরে, দাহ বা জ্বালা যেটা অনুভব করছিল, যেই বমি করে দেবে একদম, সমস্ত অ্যাসিড বেরিয়ে যাবে যখন, হ্যাঁ, এবং দেখবেন যে একদম তেঁতুল গোলা জলের মতো বমি হতে থাকছে, ইমিডিয়েট তাৎক্ষণিক রিলিফ কিন্তু অতি পাবে। ইমিডিয়েটলি দেখুন, দেখা গেলে এখন ওই পটল পাতা, পলতে পাতা সবাই বাড়িতে থাকবে না, ওইটা সংগ্রহ করে আনা, অন্যান্য বিষয় এমন যদি কিছু থাকে, কোনো ঘরোয়া কিছু করা যায়, সেক্ষেত্রে দেখুন বেশি করে মানে একটু উষ্ণ মানে ঈষদুষ্ণ জল, হ্যাঁ, বেশি করে পান করালে কিন্তু স্বাভাবিকভাবে, এটা যদিও শাস্ত্রে বলা নেই, কিন্তু আমরা দেখেছি মানে ধরুন প্রায় হাফ লিটারের উপর 750 বা 1 লিটার মতো যদি একটু উষ্ণ জল পান করানো হয় পেশেন্টের, যে কোনো সাধারণ মানুষের অটোমেটিক একটা বমি ভাব আসে। ঠিক আছে, একটু গলার কাছে আঙুল দিলেই কিন্তু বমি হয়ে যায়, তাতেও কিন্তু ওই জিনিসগুলো বেরোবে। হয়তো ওই পলতা পাতা বা নিম সারের যে কাজ যেটা আমরা আলোচনা করলাম, সেটা আরো তীব্রভাবে আরো পরিষ্কার করে দেয় তার শোধন প্রসেসটা, কিন্তু এই গলার কাছে বা বুকের কাছে যেগুলো জমে আছে সেগুলো কিন্তু অনেক অংশেই বেরিয়ে যেতে পারে যদি আমরা শুধুমাত্র জলের দিয়েও বমনটা করাই। এটা তাৎক্ষণিক এর মধ্যে। তার সঙ্গে তো এই ওষুধগুলোর নাম বললাম, যে ওষুধগুলো যেমন অম্লপিত্তান্তক রস বা অভ্র রসায়ন খুব ভালো কাজ করে। একদম হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা তাদের যে সমস্ত প্রেসক্রিপশন গুলো করে প্রায় সেরকমই কাছাকাছি মানে কাজ পাওয়া যায়, ইনস্ট্যান্ট রিলিফ পেশেন্ট পায়, 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু পেশেন্ট রিলিফ পায় তার যে অসহ্য জ্বালা যন্ত্রণা বা কষ্ট পাওয়া থেকে। তো এইগুলো গেল চিকিৎসার একটা দিক। চিকিৎসার সব থেকে বড় দিক হচ্ছে এগুলো তো পদ্ধতিগুলো ভ্রমণ বিরেচন, তার সঙ্গে কিছু ওষুধ, কিছু পথ্য, আমরা কিছু মানে স্বাভাবিকভাবে বাড়িতে তৈরি ঘরযোগে আমরা যেগুলো ব্যবহার করতে পারি আমরা আলোচনা করলাম। এর সঙ্গে জানতে হবে যে এই রোগের ক্ষেত্রে কোনগুলো উপকারী, কোনগুলো উপকারী নয়। উপকারী জিনিসগুলোকে বলা হয় পথ্য, আর যেগুলো উপকারী নয়, অপকারী যেগুলো, সেগুলোকে বলা হয় অপথ্য। পথ্যকে আমাদের গ্রহণ করতে হবে, অপথ্য বর্জন করতে হবে। তো পথ্যের মধ্যে শাস্ত্রে বলা আছে যে অম্লপিত্ত রোগের পথ্য হচ্ছে অল্প পরিমাণে সহজ পাচ্য খাদ্য আমাদের গ্রহণ করতে হবে। তারপরে বলা আছে যেটা আমরা আলোচনা করলাম, মুগ ডালের ওপরের যে পাতলা অংশটা, জুসটা, ফোটানো জলকে ঠান্ডা করে, বিশেষ করে সেই জল যদি মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা ডিপ টিউবওয়েলের জল যদি হয়, এখনকার ওই মানে মিনারেল ওয়াটারে গিয়ে ফুটিয়ে আর কিছু পাওয়ার সম্ভাবনা নেই,
ডিপ টিউবওয়েলের জলকে যদি আমরা প্রত্যেক দিন ধরুন 3 লিটার জল আমরা পান করি যদি সারাদিন, তাহলে 6 লিটার ওরকম ডিপ টিউবওয়েলের জল সংগ্রহ করে একটু হয়তো গ্যাস পুড়বে, কিন্তু 1 মাস যদি আমরা করতে পারি একদম অব্যর্থ রেজাল্ট আমরা পাবো। হ্যাঁ, সেই 6 লিটার জলটাকে, ডিপ টিউবওয়েলের মাটির নিচের জলটাকে যদি আমরা ফোটাতে ফোটাতে অর্ধেক পরিমাণে আনতে পারি, যেটা শাস্ত্রে বলা আছে অর্ধোদক, অর্ধ উদক, সেই জলটা ঠান্ডা করে যদি আমরা সারাদিন পান করি, তাহলে কিন্তু অম্লপিত্ত এমনি নাশ হবে। এছাড়া কিছু জিনিসের কথা বলা আছে, চিনি, মধু, সাধারণ যেটা আমরা নিয়মিত পাবো, ছাতু, কাঁকরোল, করলা, পটল, হিঞ্চে শাক, হ্যাঁ, পাকা কুমড়ো, কাঁঠালি কলার মোচা, বেতো শাক, হ্যাঁ, কয়েক বেল, ডালিম, আমলকি, এই সমস্ত দ্রব্য এবং সমস্ত তেতো দ্রব্য, তিক্ত দ্রব্য, এগুলো কিন্তু অম্লপিত্ত নাশ করে বলে শাস্ত্রে বর্ণনা আছে, এবং আপনারা প্রয়োগ করেও দেখতে পারেন, রেজাল্ট অবশ্যই পাবেন। আর অপথ্যের মধ্যে যেটা বলা আছে শাস্ত্রে, যে নতুন চালের অন্ন, এটা কিন্তু অম্লপিত্ত রোগীর ক্ষেত্রে একদম কন্ট্রাইন্ডিকেটেড। নতুন চালের অন্ন, বিরুদ্ধ দ্রব্য যেগুলো আমরা, হ্যাঁ, নতুন চালের অন্ন, বিরুদ্ধ দ্রব্য যেটা আমরা আলোচনা করলাম একটু আগে, ক্ষীর বা দুধের সঙ্গে মৎস্য আহার, যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে, পিত্ত প্রকোপক দ্রব্য যেগুলো পিত্তকে বাড়ায়, পিত্তকে প্রকোপিত করে, অতিরিক্ত তেল ঝাল মশলাদার খাবার, হ্যাঁ, এগুলো কিন্তু অপথ্য হিসেবেই শাস্ত্রে বর্ণনা করা আছে অম্লপিত্ত রোগের মানে চ্যাপ্টারে। এছাড়া মল মূত্র আদি বেগ ধারণ করা, অনেকক্ষণ ধরে প্রস্রাবের বেগ আমরা চেপে রেখেছি, বা মলের মানে মল নিঃসরণের বেগ আমরা চেপে ধরেছি, এমনকি আমার ক্ষুধার বেগ, অতিরিক্ত ক্ষুধা পেয়েছে কিন্তু আমি খেতে পারছি না, হয় কাজের চাপে বা কিছু নেই সেই মুহূর্তে, কিছু আমি পাচ্ছি না, এই ক্ষুধার বেগ ধারণ করাও কিন্তু অম্লপিত্তের ক্ষেত্রে অপথ্য, এটা ক্ষতিকর। আর তিল মাসকলাই অম্লপিত্ত রোগীর ক্ষেত্রে অপথ্য, কন্ট্রাইন্ডিকেটেড, চলবে না। অতিরিক্ত লবণ রসযুক্ত যে খাদ্যদ্রব্যগুলো, সেগুলোকে অ্যাভয়েড করে চলা। খুব টক মানে অম্ল দ্রব্য আর গুরুপাক অন্ন, দই, এগুলো পরিত্যাগ করার কথা বলা হয়েছে শাস্ত্রে অম্লপিত্ত রোগীর ক্ষেত্রে। মোটামুটি খুব সংক্ষেপে, কারণ সময় আমাদের কম। দইটাও খারাপ নাকি? দইটা দেখুন, অম্লপিত্ত রোগীর দই খেলেই কিন্তু দেখা যায় তার ওই অ্যাসিডিটি, যে গলা জ্বালা করা, গলার কাছে মনে হচ্ছে যেন, এটা আমরা মানে দেখেছি, এইটা পরিত্যাগ করা উচিত, দইটা চলে না। আর একটা জিনিস প্রভু, যেটা আমরা আলোচনা একদম শেষে চলে এসেছি, প্রায় 1/2 ঘন্টা হয়ে গেল, তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখেছি, শাস্ত্রে হয়তো সবসময় পাইনি, যারা খাবার সময়, আহারের সময় বা আহারের ঠিক আগে, খেতে বসার আগে বা খেতে খেতে 1 গাল বা 2 গাল অন্ন পাচ্ছে বাহাতে করে, ওই এক ভাগ করে জল খাওয়ার অভ্যাস, বা খাবার শেষ করেই ঢকঢক করে 1 গ্লাস 2 গ্লাস জল খেয়ে নেওয়া, এটা কিন্তু অ্যাসিডিটির ক্ষেত্রে খুব ক্ষতিকর। এবং অ্যাসিডিটি দূর করার জন্য এটা একটু হয়তো আমাদের প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থেকে আমরা শেয়ার করলাম, শাস্ত্রে হয়তো উল্লেখ নেই, কিন্তু এটা আমরা দেখেছি যে আমরা যদি আহার করার পর 1/2 ঘন্টা বা 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত যদি জল না পাই, তাহলে কিন্তু অটোমেটিক 3-4 মাস 6 মাস এই অভ্যাস, শুধু অভ্যাস করলে, ওষুধপত্র না খেয়ে বা এত কিছুর মধ্যে না গিয়ে, তাহলেও দেখা যায় কিন্তু এই অম্লপিত্ত রোগ বা অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি রোগ থেকে আমরা নিস্তার পেতে পারি। এইটুকুই আমার তরফ থেকে শাস্ত্রের যেটুকু আমরা আলোচনা করলাম আমার বলার ছিল। যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন। ঠিক আছে, এটা আমাদের মোটামুটি সবগুলোই রেজাল্ট পাওয়া গেল, আনসার পাওয়া গেল। কি কি খেতে হবে, কি কি খেতে হবে না, পথ্য অপথ্য সেগুলোই আপনি বললেন, কি কারণে হয় আর লক্ষণ কি কি আছে আর কি কি উপায় আছে সেগুলোই বলা হলো। তো আশা করি আমাদের দর্শকরা এটার জন্য উপকৃত হলেন, অ্যাসিডিটির বা এই গ্যাস অম্বল, গ্যাস পিত্ত থেকে মুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে প্রভু, আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে বিভিন্ন বিষয়ের ওপর মানে বিভিন্ন বিষয় উত্থাপন করে, এটা দর্শকরা সত্যি করে উপকৃত হচ্ছে। আয়ুর্বেদের এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা কিন্তু বহু রোগ থেকে আমরা নিজেদের মানে
ডাক্তার বা ওষুধপত্র থেকে আমরা দূরে থাকতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনি বলছেন আমরা আপনার থেকে দূরে থাকবো নাকি? হ্যাঁ, তার মানে আপনি বলছেন আমরা আপনার কাছ থেকে দূরে থাকবো। আমার কাছ থেকে যদি মানে একটু দূরত্ব আপনারা রাখেন তাহলে আমি একটু ভজন সাধনের সময় পাই বলি। কারণ দেখা যায় মানে এই অনিয়মের ফলে এত রোগীর চাপ আমরা, এটা কিন্তু প্রধান কারণ হচ্ছে অনিয়ম। হ্যাঁ, আমরা এই নিয়মগুলো, শাস্ত্রীয় নিয়মগুলো আমরা মানছি না। মেনে চললে কি হয়, অবশ্যই আপনারা এত সুন্দরভাবে সাধন ভজন করছেন, তো আমাদেরও তো একটু সুযোগ দরকার, প্রভু আমরাও একটু সেই সময়টা দরকার। সেই কারণেও কিছু মানুষ যদি নিয়মগুলো মেনে চলে তারা অবশ্যই এই রোগগুলো থেকে দূরে থাকতে পারবে এবং আমরাও একটু সাধন ভজনের সময় বেশি পাবো। হরে কৃষ্ণ। জয় হোক, জয় হোক। তাহলে এই হচ্ছেন আমাদের কৃষ্ণ ভাবনাময় ডাক্তার, যিনি রোগীকে বলছেন আমার কাছে বেশি আসবেন না, আর অন্য ডাক্তার বলবেন না আর বেশি আসুন আমার কাছে, তাহলে আমার ভালো। যাই হোক, ধন্যবাদ প্রভু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করছি, এই প্রার্থনা করছি। হরে কৃষ্ণ।